একটা আপনার কথা ধারণা কি ধার্মিক আওয়ামী লীগ এই আমি নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করতো, বিচার চলছে, বিচার চলতো। তারা যদি নির্বাচনে অংশ নিত, আহ আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর আমি শুধু এটুকুই বলতে পারি, যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি, যে আমাদের ডেইলি সরি নিউ এজের কবির ভাই একটা কথা বলেছে না, যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপি কে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেবার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার কথা, যেটার প্রতিবাদ আমি 17 মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপি কে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে, এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে দেখুন, আপনি দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালে সরকারে যারা ছিল তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সংবিধান সংস্কার করার কথা যে দল বলেছিল বিএনপি একটা লম্বা সময় নির্বাচনের আগেও, এবং তাদের নানা রকম কর্মসূচির মধ্যে সেটা ছিল। তো এখন দেখা যাচ্ছে সেই দলের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে সংবিধান সংস্কার হয় না, এটা সংশোধন হয়, এরকম একটা পর্যায়ে আলোচনা হচ্ছে। আবার একই সঙ্গে এই আলোচনায় আছে যে এই যে মানে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার বিষয়টি, সেটাও বলা হচ্ছে, যেটা আমি যদি কোট করি, যে সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি, ফলে যারা বিএনপির সংসদ সদস্য তারা শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে। আপনিও শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে, আপনার কারণটা কি ছিল? আমার যুক্তিটা ছিল যে আপনি এখনো বর্তমান যে সংবিধান, সেটার উপরে ভিত্তি করে এত দূর এসছেন। আপনি যদি 5ই আগস্টের পর শুরুতেই বলতেন এটা বিপ্লবী সরকার, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, আমরা নতুন সংবিধান রচনা করব, তাহলে আমাদের দ্বিতীয় শপথ নেয়ার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হতো। কিন্তু যেহেতু আপনি সেটি করেননি, আপনি যেহেতু বর্তমান এক্সিস্টিং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, এবং আপনি 106 অনুযায়ী আপনি আপনার আহ পুরা লেজিটিমেসিকে, গত 1.5 বছরের লেজিটিমেসিকে আপনি 106 দ্বারা নির্ধারণ করেছেন, তাহলে তো আর আপনার এই সংবিধানের বাইরে গিয়ে দ্বিতীয় শপথ নেয়ার আর কোনো সুযোগ থাকে না। এবং আমিও মনে করেছি যে যেহেতু আমি প্রথম শপথটা নিয়েছি এক্সিস্টিং সংবিধানের অধীনে, সো আমি আর দ্বিতীয় শপথটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, বিকজ আমি তাহলে প্রথম শপথ যেটা, সেটা নালিফাই হয়ে যায়। এটা আমার যুক্তি কিন্তু ছিল। এই তো এই সে কারণে জি, এই যে বিতর্ক, এই যে আলোচনা, এখানে মানে খুবই ইন্টারেস্টিং, এটা নিয়ে তো নানা রকম আসপেক্টও আসছে। তার মধ্যে একটা বলছে যে তাহলে তো এই প্রথম কথা হচ্ছে এই যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী যে শপথ নেওয়ার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার গঠন এবং এখন পর্যন্ত যা যা হচ্ছে, সেটা নিয়েও তো অনেকে প্রশ্ন তুলছেন যে এই শুরুতে আসলে 106 অনুচ্ছেদের যে প্রয়োগ, সেটা যথাযথভাবে করা হয়নি। এবং আমরা দেখলাম যে এই বিচারকরা এটার দিয়েছেন এই পরামর্শ, তারাও আসলে পদত্যাগ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। তাদেরকেও, কেউ বলছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কেউ বলেছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু তারাও পদত্যাগ করে চলে গেছেন। তো এখন যেটা আলোচনাটা আসছে, যে আসলে তাহলে তো পুরো বিষয়টা নিয়েই বিতর্ক তোলার সুযোগ আছে, শুধুমাত্র এই একটা দিক না সংবিধানে, যে এখন যে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল সেটা কি সংবিধানের যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে? এখন আপনারা যে শপথ নিলেন, আপনারাও কি আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শপথ নিয়েছেন কিনা? দেখুন আরাফাত, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে চায় ভবিষ্যতে, প্রতিটি ক্ষেত্রেই প্রশ্ন তোলা যাবে। তবে আমরা যদি আহ একটা মানে লিগ্যাল জুরিসপ্রুডেন্সের একটা ইয়ে আছে, যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, হ্যাঁ, সেটা যদি আমরা সেই প্রিন্সিপাল অনুযায়ী যাই, তাহলে আসলে আপনি এটাকে যতই চ্যালেঞ্জ করেন, সময়টাকে তো আসলে পিছিয়ে নিয়ে গিয়ে আর সেটিকে পরিবর্তন করা সম্ভব নয়, তাই না? ধরুন আজ থেকে 10 বছর পর যদি এটা চ্যালেঞ্জ হয়, তাহলে তো আর 10 বছর আগের আজকের সময়টাতে আর ফিরে যাওয়া যাবে না। সো যা হয়ে গেছে, ফ্যাক্টাম, যেটা হয়েছে সেটা হয়েছে, সেটাকে অ্যাজ ইট ইজ নিয়ে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। তবে হ্যাঁ, সার্টেনলি আপনি যদি লিগাল নিটিগ্রিটিতে যান, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করবার অনেক সুযোগ আছে। আপনি এই সম্ভাবনা দেখেন?
আমি 81% মধ্যে পড়ি, আমি কারণ কি? মেজরিটির মধ্যে পড়ি। কারণ কি? এটা এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আমাদের আরেকটু পেছনের দিকে তাকাতে হবে। 99 সালে যখন মাজদার হোসেন মামলার রায় হলো, তখন আওয়ামী লীগ সরকার তারা এটিকে কার্যকর করলো না, এবং তারপরে বিএনপি সরকার আসলো দীর্ঘ সময়, তারাও এটির ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ আমরা নিতে দেখলাম না। এরপরে দেখা গেল 111 সরকার যখন আসলো, তখন গিয়ে এই এই রায়টার উপর ভিত্তি করে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং এই যে 99 থেকে 2007, 8টা বছরে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, কিন্তু তারা কেউ বিচার বিভাগকে স্বাধীন করবার জন্য কোনো পদক্ষেপ নিল না। আমরা এই মামলার রায়টা বাস্তবায়িত হতে দেখলাম না। এটাই যথেষ্ট বোঝার জন্য যে আসলে এই দলগুলো কোনোদিন চায়নি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। ধরুন এই সরকার যদি আগামী 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে তারা খুব বেশি হলে 10টা 15টা জজ নিয়োগ দিতে পারবে উচ্চ আদালতে। অ্যাপেলেট ডিভিশনে হয়তো 3 জন বা 5 জন জজ তারা নিয়োগ দেবে, এলিভেট করবে, নিয়োগ তো না, এলিভেট করবে অ্যাপেলেট ডিভিশনে। সেটার জন্য এত বড় একটা স্টিগমা তারা নিতে রাজি যে তারা বিচার বিভাগের স্বাধীনতা এই অভ্যুত্থানের পরেও দিতে রাজি নয়। সো এগুলো না আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর প্যাটার্ন। এটা আমাদের দেশের মানুষ জানে বলেই 81% মনে প্রাণে বিশ্বাস করে যে এই অধ্যাদেশগুলো আর কখনো আলোর মুখ দেখবে না। তবে যেটা লজ্জাস্কর ব্যাপার হবে, যেখানে পলিটিক্যালি একটা ধাক্কা বিএনপি খাবে। এখন আমার এই কথা শুনে হয়তো বিএনপির তার সিদ্ধান্ত হয়তো বদলাইতেও পারে, আমি জানি না। তারা দেখবে যে আর কয়েক বছরের মধ্যেই যখন তারা বিরোধী দলে যাবে, তাদের ব্যাপারে শক্তভাবে বলা হবে গুম নিয়ে তারা মিথ্যাচার করেছে, জাতীয় আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করেছে। কারণ যদি তাদের নেতাকর্মীরা সত্যি গুম হতো, তাহলে তো গুম অধ্যাদেশ করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। গুম অধ্যাদেশকে আইনে পরিণত করতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তারা যদি সত্যি গুমের বিপক্ষ শক্তি হয়, সত্যি যদি তারা চায় বাংলাদেশে গুম না হোক, তাহলে তো সেটার বিরুদ্ধে আইন তৈরি করতে তাদের কোনো বাধা থাকার কথা না। সো কিন্তু আইদার আইনমন্ত্রী তো তারা বলছেন যে নিজে তারা আরো ভালো আইন তৈরি করবেন এবং আরো বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে তারপরে তারা আইনগুলো তৈরি করবেন, যেটা আরো শক্তিশালী হবে। আপনি এই কথা আস্থা রাখতে পারছেন না? আমি তো বললাম আমি পারছি না। এবং আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, এটা আপনি যেমন শুনেছেন, বাংলাদেশের মানুষও শুনেছে, কিন্তু 81% মানুষ আস্থা রাখছে না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাকে একটা প্রশ্ন, well, যে এই আপনি যে ব্যর্থ দল বলছেন বিএনপিকে, সেই বিএনপি তো 200-র বেশি আসন এই সর্বশেষ নির্বাচনে জিতেছে, এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মানে এই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে বলা হচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা কিছু আসনে মানে এটা নিয়ে অভিযোগ করছে। ব্যর্থ দল মনে হচ্ছে দুটা কারণে। আমি যেই সময়কার কথা রেফার করছি, 17 বছর, সেই সময় তাদের ন্যূনতম কোনো সাফল্য কোনো আন্দোলনে হয়নি, যেটার ভিত্তিতে আমি জোর গলায় তাদের পক্ষে কোনো কথা বলতে পারবো। বাট আই হ্যাড টু বিল্ড ন্যারেটিভ এভরি ডে ইন আ নিউ ফর্ম। সো দ্যাট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ ফর মি, নাম্বার ওয়ান। আপনাদের শোতেও তো অসংখ্যবার ডয়েচে ভ্যালেতে ঠিকানা, সরি ঠিকানা তো না, তখন খালেদ মহিউদ্দিন সাহেবের ডয়েচে ভ্যালের যে শো ডিডব্লিউ গুলো খালেদ ছিল, মহিউদ্দিন ও জানতে চাই, মাই জি। গড, ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি। ওই শো গুলোতে কি পরিমাণ ডিফিকাল্টি আমাদেরকে ফেস করতে হয়েছে, আমাকে ফেস করতে হয়েছে, আপনি তো তার একজন আই উইটনেস ছিলেন। সো আপনি বুঝতে পারছেন আমার লড়াইটা কত কঠিন ছিল। আর দুই হচ্ছে, 2/3 মেজরিটি, সার্টেনলি ইটস আ ভেরি বিগ নাম্বার, বাট উই শুড নট ফরগেট দ্যাট আওয়ামী লীগ ডিড নট পার্টিসিপেট ইন দিস ইলেকশন। তারা যদি নির্বাচনে অংশ নিত, আহ আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর একটা আপনার কথা ধারণা কি ধার্মিক, আওয়ামী লীগ এই আমি নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আমি জানি না, আপনাদের কাছে নিশ্চয়ই অনেক তথ্য বা পরিসংখ্যান থাকবে। আমার কাছে পরিসংখ্যান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি, যে আমাদের ডেইলি, সরি, নিউ এজ এর কবির ভাই একটা কথা বলেছে না, যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপি কে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেবার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার প্রতিবাদ আমি 17 মাস ধরে দলের ভেতরে থেকে, দলের
ব্যাপারে করে এসেছি, দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে, এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে দেখুন, আপনি দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালে সরকারে যারা ছিল তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করতো, বিচার চলতো। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3টা আরো অনেক বেশি মজবুত 2/3 হতো, আরো অনেক বেশি গ্রহণযোগ্য 2/3 হতো? কিন্তু সেটা তো হতে পারলো না।